আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি ডক্টর রুহুল কুদ্দুস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় বিশ্ববিদ্যালয়। তোমাদের সবাইকে অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন এই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য অনলাইন ভিডিও ক্লাসের আয়োজন করেছে। এই ক্লাসের সাথে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্লিজ মেনটেইন হেলথ রুলস। আমি বিএসসি অনার্স থার্ড ইয়ার ফিজিক্সের 232701 কোর্স শিরোনাম অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স, তার সেকেন্ড চ্যাপ্টারে বোরস অ্যাটমিক মডেল এর উপরে লেকচার দিব। এটা হচ্ছে প্রথম থেকে লেকচার নাম্বার 5। বোরস অ্যাটমিক মডেল। বোরস অ্যাটমিক মডেলের আগে আরো কয়েকটা অ্যাটমিক মডেল ছিল, যেগুলো আমরা এর আগের লেকচারগুলোতে ডিসকাস করেছি, যেমন পাম পুডিং মডেল, রাদারফোর্ডস মডেল। প্রতিটা মডেলেরই কিছু কিছু ডিফেক্ট ছিল এবং পরবর্তী সায়েন্টিস্ট এসে ওই ডিফেক্টগুলা ওভারকাম করেন। সো রাদারফোর্ড মডেলের যে প্রবলেম এবং লিমিটেশন গুলো ছিল, তার কিছুটা বোরস মডেলে মডিফাইড হয়, অর্থাৎ কারেকশন হয়, ইমপ্রুভ করে। বোরস মডেল কি কি পোস্টুলেট দেয় সেগুলো এখন এখানে মেনশন করতেছি। According to Bohr's model, a small positively charged nucleus is surrounded by revolving negatively charged electrons in fixed orbits. Mr. Bohr, he concluded that electron will have more energy if it is located away from the nucleus, whereas the electron will have less energy if it is located near the nucleus. তার মানে আমি সেন্টারে যদি একটা পজিটিভ নিউক্লিয়াস কনসিডার করি, এটা নিউক্লিয়াস, এর সারাউন্ডিং এ ইলেকট্রন গুলা যে অরবিটে ঘুরবে, এই অরবিটাল, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এই সার্কুলার পাথ গুলা হচ্ছে অরবিট। Orbit number 1, orbit number 2. Energy in orbit 2 is greater than energy for orbit 1. এই শেলগুলোতে ইলেকট্রন মুভ করবে। Electrons revolve round the nucleus in a fixed circular path termed as orbit or shells or energy levels. এর আগের স্লাইডে যে সার্কুলার পাথগুলো ড্রয়িং করলাম, ওগুলাকে অরবিট, শেল অথবা এনার্জি লেভেল বলা হচ্ছে। এবং এই পার্টিকুলার অরবিটগুলা এক একটা স্পেসিফিক ইলেকট্রনের জন্য স্টেশনারি অরবিট, এবং প্রতিটা অরবিটেরই একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি আছে। Electrons will not radiate energy as long as they continue to revolve round the nucleus in the fixed orbital shell. অর্থাৎ যে ইলেকট্রন যে অরবিটে থাকার কথা, সেম অরবিটে যদি মুভ করে, তাহলে ওই ইলেকট্রন, ওই অ্যাটম থেকে কোনো এনার্জি প্রডিউস হবে না, রেডিয়েট করবে না। The different energy levels are denoted by integers such as n equal to 1 or 2 or 3 and so on. These are called quantum numbers. অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন অরবিট গুলো ড্রয়িং করা হয়েছিল, তাকে এক একটাকে 1 2 3 দিয়ে কোয়ান্টিফাই করা যেতে পারে, এবং এই নাম্বার গুলাকে কোয়ান্টাম নাম্বার বলা হচ্ছে। বিভিন্ন রকম কোয়ান্টাম নাম্বার আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এটা orbital quantum number. The range of quantum number may vary and beginning from the lowest energy level to the highest energy level. অর্থাৎ n equal to 1 থেকে n equal to infinity পর্যন্ত কোয়ান্টাম নাম্বার হতে পারে। The different energy level or orbits are represented in two ways, such as energy level গুলাকে আমরা energy level 1 2 3 4 অথবা energy level 1 কে আমরা k shell বলতে পারি, এনার্জি লেভেল 2 কে আমরা এল শেল বলতে পারি, 3 কে আমরা এম শেল বলতে পারি,
এবং এনার্জি লেভেল 4 কে n শেল বলতে পারি। লোয়েস্ট এনার্জি লেভেল n ইকুয়াল টু 1, এই শেলকে আমরা গ্রাউন্ড স্টেট বলতে পারি, যেটা হচ্ছে সব থেকে স্টেবল স্টেট। Ground state is the stable state. The change in energy occurs when the electrons jump from one energy level to the other. In an atom, the electrons move from lower to higher energy level by acquiring the required energy. অর্থাৎ লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি লেভেলে একটা ইলেকট্রন জাম্প দিবে তখনই যদি এই ইলেকট্রনটা এনার্জি গেইন করে। কিন্তু যদি হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে জাম্প করে তখন ইলেকট্রন এনার্জি লুজ করবে এবং এই এনার্জি লস অফ এনার্জি হবে ডেল্টা ই ইকুয়াল টু হায়ার এনার্জি মাইনাস লোয়ার এনার্জি ইকুয়াল টু এইচএফ। এখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের অরবিট গুলা দেখানো আছে। সেন্ট্রাল এই স্মলেস্ট পার্টটা হচ্ছে নিউক্লিয়াস। এই অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে যত আউটওয়ার্ড যাওয়া হবে এনার্জি তত বাড়তে থাকবে। আর একটা ইলেকট্রন, এটা সাপোজ এনার্জি লেভেল 1, 2, 3, একটা ইলেকট্রন, এটা ইলেকট্রন দেখানো আছে। ইলেকট্রনটা যদি এনার্জি লেভেল 2 থেকে 1 এ অর্থাৎ হায়ার লেভেল থেকে যদি লোয়ার লেভেলে জাম্প করে তখন এখান থেকে একটা ফোটন এমিট করবে, যে ফোটনের এনার্জি হবে এই দুটা এনার্জি লেভেলের এনার্জি ডিফারেন্সের সমান। সেটাই এই ইকুয়েশনে এখানে দেখানো আছে। এনার্জি রিলিজড ডেল্টা ই ইকুয়াল টু দ্য এনার্জি ডিফারেন্স অফ দ্য টু ট্রানজিশন লেভেলস E1 মাইনাস E2, এবং সেটা হচ্ছে এইচএফ, যেখানে এইচ কি এটা এর আগের লেকচারগুলোতে বলা ছিল। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ম্যাক্স প্ল্যাঙ্কস এর ভ্যালুটা বের করেন। আর এফ ফর ফ্রিকোয়েন্সি, এইচ এর ভ্যালু 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আর ফ্রিকোয়েন্সি frequency of emitted photon. তাহলে যদি একটা ইলেকট্রন লেভেল 3 থেকে যদি 1 এ জাম্প করে তাহলে এনার্জি ডিফারেন্স বেশি হবে। ইন দ্যাট কেস এনার্জি ডিফারেন্স বেশি হলে ফ্রিকোয়েন্সিও বেশি হবে। ইন দ্যাট কেস এটা হবে E1 minus E3 equal to H F1, for example F1. So higher the energy difference, higher the frequency. F1 must be greater than F. এরপরে আসে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। বোরস অ্যাটমিক মডেলে, রাদারফোর্ড মডেলে বলা হয়েছে ইলেকট্রনগুলো অরবিটে রোটেট করে, কিন্তু ইলেকট্রন ডিস্ট্রিবিউশন সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া হয় না। সেখানে বোর অ্যাটমিক মডেলে এই সম্পর্কে আর একটু ডিটেল বলা হয়েছে। তিনি বলছেন যে ফার্স্ট অরবিট এনার্জি লেভেলকে আমরা কে শেল বলতে পারি এবং এখানে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন হোল্ড করতে পারে। সিমিলারলি সেকেন্ড অরবিটকে আমরা এল শেল বলতে পারি এবং এখানে ম্যাক্সিমাম 8 ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে। থার্ড শেলকে আমরা এম শেল বলতে পারি এবং এখানে ম্যাক্সিমাম 18 ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে। সিমিলারলি ফোর্থ শেলকে হয়তো আমরা এন শেল বলবো এবং সেখানে ম্যাক্সিমাম 32 ইলেকট্রনকে অ্যাকোমোডেট করতে পারবে। সো দ্য অরবিটস কন্টিনিউ টু ইনক্রিজ ইন দ্য সিমিলার ম্যানার। এখানে শেলগুলাকে সার্কুলার শেল হিসেবে দেখানো হয়েছে। সেন্ট্রালি পজিটিভ নিউক্লিয়াস, শেল 1, 2, 3, 4 অথবা কে এল এম এন শেল, যেটা একটু আগে এর আগে মেনশন করা হয়েছে। এখন এই যে পোস্টুলেট গুলা দেওয়া হয়েছে সেখানেও কিছু ইনফরমেশন গ্যাপ আছে যেগুলো পরবর্তীতে ক্লিয়ার হয়। যেমন মিস্টার জিম্যান উনি একটা অবজারভেশন, তার অবজারভেশন ছিল যে যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কোনো অ্যাটম থেকে এমিট করে, সেটা যখন আর একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে পাস করে তখন এটা এফেক্টেড হয়, অর্থাৎ স্ট্রেট লাইনে পাস নাও করতে পারে। কিন্তু বোরস মডেল থেকে এই যে জিম্যান এফেক্ট এটাকে ক্লিয়ারলি ক্লারিফাই করতে পারেন নাই।
এবং বোরস মডেল হাইজেনবার্গের যে আনসার্টিনিটি প্রিন্সিপাল আছে যে একই সময়ে একই জায়গায় দুটা ঘটনা ঘটতে পারে না বা দুটা জিনিস একই সময়ে একই জায়গায় হোল্ড করতে পারে না, সেই আনসার্টিনিটি প্রিন্সিপাল এবং বোর মডেল এটা কন্ট্রাডিক্টরি ছিল। Even Bohr's model has failed to explain how to determine the spectra of larger atoms like hydrogen atom বা helium atom এগুলোর সম্পর্কে বোরস মডেল ক্লিয়ারলি এক্সপ্লেইন করে দেয়, কিন্তু লার্জার অ্যাটম মানে যেগুলা মলিকুলার অ্যাটমিক ম্যাস বা ম্যাস নাম্বার টু হাই সেগুলোর সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দিতে পারেন নাই। তো বোর মডেলের আরো একটু ফার্দার যদি অ্যানালাইসিস করা যায় তাহলে সেখানে আমরা দেখতে পারি যে all possible circular orbits allowed by the classical theory, the electrons are permitted to circulate only in those orbits in which the angular momentum of an electron is an integral multiple of 2 pi h. অর্থাৎ যে সমস্ত অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম 2 pi h অথবা এটার ইন্টিজার মাল্টিপল ইলেকট্রনগুলা শুধুমাত্র ওই সমস্ত অরবিটেই থাকতে পারবে। এখানে h প্লাঙ্কস কনস্ট্যান্ট। Therefore, for any permitted orbit, angular momentum in generally L will be nh by 2 pi, where n is the angular quantum number. M and v are the mass and speed of electron respectively. Mass and the speed of the electron respectively. R is the radius of the permitted orbit, and n is the positive integer called principal quantum number. So we are getting a new concept. N is the principal quantum number. n এর ভ্যালু কোনো ফ্র্যাকশন হতে পারবে না, এটা সবসময় ইন্টিজার হবে, লাইক 1 2 3 and so on. এই যে L equal to nh by 2 pi এটাই বোরস ফেমাস কোয়ান্টাম কন্ডিশন বা কোয়ান্টাম থিওরি, অর্থাৎ এখান থেকে কোয়ান্টাম কনসেপ্টের শুরু হলো, কোয়ান্টাম মেকানিক্সের সূত্রপাত হলো এখান থেকে। An electron can circle a nucleus only if its orbit contains an integral number of de Broglie wavelength like n lambda equal to 2 pi rn, where n is called the quantum number of the orbit, r is the orbital radius of Bohr's atom, যেখানে r এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, rn equal to n square h square epsilon naught pi m e square, where n is the quantum number অথবা orbital number, orbit first orbit না second orbit সেটা, h Planck's constant, epsilon naught এর ভ্যালু constant, pi constant, m হচ্ছে mass of electron আর e charge of electron। তার মানে এখানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে আমরা যদি একটা সার্কেল ড্র করি, একটা ইলেকট্রন যখন এই সার্কেলে, এটা নিউক্লিয়াস, একটা ইলেকট্রন এই সার্কেলে অরবিট করার ওয়েটা হচ্ছে যে সে এইভাবে এমন ভাবে সে ঘুরবে, অরবিট করবে যে সেটা একটা কমপ্লিট ওয়েভ অথবা দুইটা কমপ্লিট ওয়েভে হতে পারে। এটা ইলেকট্রনের অরবিটাল পাথ দেখানো হলো, অর্থাৎ এটা হচ্ছে হাফ ওয়েভ, এই ওয়েভটা, আর নিচেরটা হচ্ছে নেক্সট হাফ ওয়েভ, এটা কমপ্লিট ওয়েভ হলো। অথবা যদি আমি এটাকে তাহলে এখানে n ল্যামডা, n এর ভ্যালু যদি আমি 1 ধরি, আমার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য ল্যামডা। এখন যদি আমি n এর ভ্যালু 1 কনসিডার না করে n যদি আমি 2 কনসিডার করি, তখন আমার এই পোরশনটা আসবে n equal to 2, তখন আসবে 2 ল্যামডা equal to 2 pi r n, অর্থাৎ ল্যামডা equal to 2 pi r n by 2, অর্থাৎ pi r n, অর্থাৎ ল্যামডার ভ্যালুটা যখন ডিক্রিজ করতেছে, ল্যামডা 2, আর এখানে যদি n equal to 1 ধরি, n equal to 1 ধরলে আমার হচ্ছে ল্যামডা 1 equal to 2 pi r n, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ল্যামডা 2 smaller than ল্যামডা 1,
সো আমি যদি এখন λ2 এর কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করি, এই সার্কেলের মধ্যে এখানে একটা ইলেকট্রন, একটা নিউক্লিয়াস, তখন এইখানে দুইটা ওয়েভ জেনারেট করবে। এখান থেকে এটা একটা ওয়েভ, এখান থেকে এটা আরেকটা ওয়েভ, অর্থাৎ এখান থেকে 2λ মানে সেম স্পেসে এখন 2λ দুটা ওয়েভ চলে আসবে। অর্থাৎ ল্যামডা, এটা সাপোজ এটাকে আমি যদি λ2 ধরি আর এটাকে λ1 ধরি, তো ইট ইজ ক্লিয়ার যে λ2 স্মলার দেন λ1। আর একটা কনসেপ্ট অরবিটাল রেডিয়াস অফ বোরস অ্যাটম যেটা বলা হয়েছে, সেখানে যদি n এর ভ্যালু আমরা 1 ইউজ করে সলভ করি, তাহলে দেখা যাবে যে বোরস রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম, যেটাকে a0 বলা হচ্ছে, সেটা সলভ করলে আমরা পাবো 5.292 × 10⁻11 মিটার। এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের স্মলেস্ট, মানে n এর ভ্যালু 1। হাইড্রোজেন অ্যাটমে আমরা জানি হাইড্রোজেনের একটা প্রোটন থাকে সেন্টারে, আর অরবিটে থাকে একটা ইলেকট্রন, কারণ হাইড্রোজেনের অ্যাটমিক সিম্বল এটা, অর্থাৎ হাইড্রোজেনের প্রোটন 1 ইলেকট্রন 1, অর্থাৎ এটা হলো হাইড্রোজেনের যদি নিউক্লিয়াস ধরি আমি, সেন্টারে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে একটা মাত্র প্রোটন, আর অরবিটে থাকে একটা মাত্র ইলেকট্রন। তাহলে এই রেডিয়াস যেটা a0, এই a0 এর ভ্যালুটা এখানে সলভ করলে পাওয়া যাবে 5.292 × 10⁻11 মিটার। Now comparison between Bohr's model with Rutherford model. Mr. Bohr modified Rutherford's model where he explained that electrons move around in fixed orbital shells. Furthermore, he explained that each orbital shell has fixed energy level. Rutherford model থেকে Bohr model এখানে একটু more clarification যে ইলেকট্রনগুলো ফিক্সড এনার্জি শেলেই অরবিট করবে, যে কোনো জায়গাতে সে অরবিট করতে পারবে না। এবং রাদারফোর্ড বেসিক্যালি এক্সপ্লেইনড এ নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম, যেখানে উনি সেন্টারে নিউক্লিয়াসের কথা বলেন, সারাউন্ডিং ইলেকট্রনের কথা বলেন, এবং তার আরো কিছু ব্যর্থতা ছিল, যেমন নিউক্লিয়াসে পজিটিভলি চার্জ, এটা রাদারফোর্ড বলছেন, কিন্তু নিউক্লিয়াসে যে নিউট্রন আছে সেটাও রাদারফোর্ড বলতে পারেন নাই। অবশ্য মিস্টার বোরও সেটা সম্পর্কে কোনো কমেন্ট করতে পারেন নাই, এটা পরবর্তীতে আবিষ্কৃত হয়। Bohr explained about electrons and different energy levels associated with it. অর্থাৎ ডিফারেন্ট একটা অ্যাটমের যদি 6 ইলেকট্রনস থাকে, তাহলে এই 6 ইলেকট্রনগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, অর্থাৎ ফার্স্ট শেলে 2টা এবং পরের শেলে 4টা, এটা বোরের ক্লাসিফিকেশন অ্যানালাইসিস থেকে ক্লিয়ার হয়। According to Rutherford, electrons radiate electromagnetic wave continuously and spontaneously. Rutherford ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এমিশন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট দিতে পারেন না, উনি বলছেন এটা কন্টিনিউয়াসলি এবং স্বতঃস্ফূর্তভাবে এটা এমিট করে। According to Bohr, electrons do not emit electromagnetic wave when they orbit in their fixed shells, but they emit radiation when jumps from higher level to lower level. অর্থাৎ ফিক্সড শেলে যদি ইলেকট্রন অরবিট করে, তাহলে সে কোনো রেডিয়েশন এমিট করবে না, রাদার হায়ার শেল থেকে যখন লোয়ার শেলে জাম্প করবে তখন এনার্জি রেডিয়েট করবে। এটা বোরস মডেল থেকে অ্যানালাইসিস করে বের করা হয় এবং দিস ইজ ফ্যাক্ট, এটাই সত্য। এখন এই যে ইলেকট্রনের এনার্জি লেভেল বা অ্যাটমের সারাউন্ডিং এ যে অরবিটালগুলোর যে এনার্জি লেভেল, সেগুলোর সম্পর্কে ফার্দার স্টাডি করেন ফ্রাঙ্ক এবং হার্টস। তারা একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করেন এবং ডিফারেন্ট টাইপ অফ গ্যাস নিয়ে এক্সপেরিমেন্টটা রিপিটেডলি করেন, এবং তাদের অবজেক্টিভ ছিল যে অ্যাটমগুলার যে ইলেকট্রনিক লেভেল, সেগুলার এনার্জি লেভেলগুলা কি হতে পারে। So to demonstrate, their objective ছিল to demonstrate the discrete or quantized energy level in atoms by observing the energy loss by electrons that scatter from atoms. এখানে এক্সপেরিমেন্টটা ডিটেইল ডেসক্রাইব করব। প্রথমে এই ফার্স্ট ডায়াগ্রাম যেটা আছে, এই ডায়াগ্রামটা আগে একটু এক্সপ্লেইন করি। এখানে মার্কারি গ্যাস নিতে হবে, মার্কারি ইন গ্যাসিয়াস স্টেট,
এখানে একটা ক্যাথোড আছে, গ্রিড আছে আর প্লেট আছে। C for cathode, G for grid and P for plate. ক্যাথোডে একটা লো ভোল্টেজ সাপ্লাই করে ক্যাথোড থেকে ইলেকট্রন এমিট করলে সেটাকে বলা হবে ক্যাথোড রে বা ইলেকট্রন রে। এই গ্রিডে ইলেকট্রনগুলা নেগেটিভলি চার্জ। গ্রিডে আমরা দেখতেছি যে পজিটিভ চার্জ দেওয়া আছে, অর্থাৎ ইলেকট্রনগুলা এই পজিটিভ চার্জ দিয়ে অ্যাক্সেলারেট করবে এবং অ্যাক্সেলারেট করার সময় এখানে যে মার্কারি অ্যাটমগুলো আছে সেই মার্কারি অ্যাটমের সাথে সে কলিশন করবে। তো মার্কারি অ্যাটমের সাথে কলিশন করলে সে এই কলিশনটা ইলাস্টিক কলিশন হতে পারে অথবা ইনইলাস্টিক কলিশন হতে পারে। ইলাস্টিক কলিশন মানে ইলেকট্রনগুলা কোলাইড করবে কিন্তু কাইনেটিক এনার্জি লুজ করবে না, অর্থাৎ total kinetic energy of electron before collision and after collision will remain same. আর ইনএলাস্টিক কলিশন হচ্ছে যে মার্কারির, এটা যদি আমি মার্কারি নিউক্লিয়াস ধরি, ইনএলাস্টিক কলিশন হচ্ছে যে একটা ইলেকট্রন এসে এই মার্কারির একটা ইলেকট্রনকে হিট করবে, করার পরে সে এই ইলেকট্রনকে আউটার মোস্ট মানে বাইরের শেলে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এই ইলেকট্রনের যদি বেশি এনার্জি থাকে তাহলে সে এখান থেকে রিমেইনিং এনার্জি দিয়ে মুভ করবে, কিন্তু কিছুটা এনার্জি এখানে লস হবে টু ট্রান্সফার ফ্রম লোয়ার এনার্জি লেভেল টু হায়ার এনার্জি লেভেল। অর্থাৎ টোটাল এনার্জি অফ ইলেকট্রন and mercury before collision and after collision, total kinetic energy, remember total kinetic energy of electron and mercury atom before collision and after collision would not remain conserved, সেটাকে বলা হচ্ছে inelastic এক্সপেরিমেন্ট। তো ফ্রাঙ্ক এবং হার্টস এই চেম্বারের মধ্যে বিভিন্ন রকম গ্যাস নিয়ে তারা এক্সপেরিমেন্টটাকে রিপিটেডলি করেন এবং তারা স্টাডি করেন যে এখানে কারেন্ট কিভাবে ফ্ল্যাকচুয়েট করে। তারা পি প্লেটে নেগেটিভ টার্মিনাল দিয়েছিলেন, তাহলে ইলেকট্রনগুলো প্রথমে অ্যাক্সেলারেট করবে, করার পরে এখানে যে গ্রিড আছে গ্রিডের মধ্যে কিছু হোলস আছে, স্মল ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ইলেকট্রনগুলো পাস করবে। পাস করার পরে আবার এই নেগেটিভ প্লেট ওগুলাকে রিপেল করবে। তো এখন অ্যাক্সেলারেটেড ইলেকট্রনের যদি এনার্জি আর রিপেলিং ফোর্স করসপন্ডিং এনার্জি ইকুয়াল হয় তাহলে কি হবে, আর যদি ইলেকট্রনের এনার্জি বেশি হয় তাহলে কি হবে, আর কম হইলে কি হবে, এইগুলাই স্টাডি করছেন এইখানে এই এক্সপেরিমেন্টে। সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পড়ে দেখব। সেকেন্ড ডায়াগ্রামে এই যে আমি এখানে যে ডায়াগ্রামটা দিয়েছি সেটা একটু এখানে মেনশন করা হয়েছে। ইনকামিং ইলেকট্রন, এটা একটা অ্যাটম যার সেন্ট্রালে নিউক্লিয়াস বা প্রোটন আছে, প্রোটনের চারিদিকে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন আছে। যদি এই ইলেকট্রন ওই ইলেকট্রনকে হিট করে ইনইলাস্টিক স্ক্যাটারিং এ এটা হায়ার এনার্জি লেভেলে যাবে এবং এই ইলেকট্রনের যদি এক্সেস এনার্জি থাকে তাহলে রিমেইনিং এনার্জি নিয়ে সে স্ক্যাটার্ড হবে। আর যদি ইলাস্টিক স্ক্যাটারিং হইতো তাহলে এই ইলেকট্রনকে সে শেল ডিফার করতে পারতো না, একটা শেল থেকে আরেকটা শেলে সে ট্রান্সফার করতে পারতো না, রাদার যে এনার্জি তার ছিল সেম এনার্জি নিয়ে সে এদিকে বের হয়ে যেত, অথবা কিছুটা এনার্জি এটাকে ট্রান্সফার করতো কিন্তু এটাও মুভ করতো উইথ কাইনেটিক এনার্জি, অর্থাৎ টোটাল কাইনেটিক এনার্জি বিফোর এন্ড আফটার কলিশন উড রিমেইন সেম। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ইলাস্টিক স্ক্যাটারিং, ইলাস্টিক কলিশন এবং ইনইলাস্টিক কলিশনের এটা। সো ইলাস্টিক কলিশনে কি হবে আমি এখানে একটু মেনশন করে দেই। টোটাল কেই বিফোর কলিশন ইকুয়াল টু টোটাল কেই আফটার কলিশন। আর ইনইলাস্টিক স্ক্যাটারিং এ এটা কনজার্ভ ইকুয়াল হবে না, অর্থাৎ আফটার কলিশন কাইনেটিক এনার্জি লুজ করবে। So if incoming electron does not have enough energy to transfer electron from E2 to E1, then elastic scattering. If electron has at least
kinetic energy equal to the energy difference of the two energy level, then inelastic scattering, and the electron does not make it to the plate P, so there would be loss of current. অর্থাৎ আমি এখানে আবার একটু ক্লিয়ার করে দিই, যদি ইনইলাস্টিক স্ক্যাটারিং হয় তাহলে এই যে গ্যাস আছে, মার্কারি গ্যাস আছে, মার্কারি গ্যাসের ইলেকট্রনকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ট্রান্সফার করবে এবং এই ট্রান্সফারের জন্য কিছুটা এনার্জি ইউজড আপ হয়ে যাবে। সেই লস অফ এনার্জির কারণে যখন গ্রিড থেকে বের হবে তখন ওইটার ভোল্টেজটা ড্রপ করবে, এবং যখন এই ভোল্টেজটা ড্রপ করবে তখন এই রিভার্স পোটেনশিয়াল ওইটাকে আর এখানে রিচ করতে দিবে না, তখন এখানে কারেন্ট রিডিং হঠাৎ করে ডিক্রিজ করবে, কারেন্ট রিডিং ডিক্রিজ করবে। দেখা যাক পরের স্লাইডে এই সম্পর্কে কি ডিসক্রাইব করা হয়। এখানে এই কারেন্ট আউটপুট এবং ভোল্টেজের একটা গ্রাফ দেখানো আছে। y axis এ কারেন্ট আর x axis এ ভোল্টেজ। v নট টা কোন ভোল্টেজ আমরা আগের স্লাইডে একটু দেখে আসি। v নট টা হচ্ছে গ্রিড ভোল্টেজ, অর্থাৎ গ্রিড ভোল্টেজ অর্থাৎ অ্যাক্সিলারেটিং ভোল্টেজ যদি ইনক্রিজ করি তাহলে কারেন্ট ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, কিভাবে ভ্যারিয়েশন হবে সেটাই পরের স্লাইডে দেখানো আছে। সো এই যে ভি নট ইন টার্মস অফ ভোল্টেজ, এটা গ্রিড ভোল্টেজ অর্থাৎ অ্যাক্সিলারেটিং ভোল্টেজ। তো নরমালি আমরা জানি যে অ্যাক্সিলারেটিং ভোল্টেজ ইনক্রিজ করলে ইলেকট্রনগুলো অ্যাক্সিলারেট করবে এবং কারেন্ট ইনক্রিজ করবে, সেটাই ফার্স্ট পোর্শনে আছে। এবং এই যে পিক যেটা এসছে এটা আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু জানতে চাই, সো এটা দেখা যাবে 4.9 ভোল্টে একটা পিক পাওয়া গেছে, এবং 4.9 ভোল্ট এক্সিড করার এক্স্যাক্টলি 4.9 ভোল্ট এক্সিড করার পরেই ইনইলাস্টিক স্ক্যাটারিং হয়, অর্থাৎ মার্কারি ইলেকট্রন এনার্জি লেভেল শেল ট্রান্সফার করতে কিছুটা এনার্জি ইউজড আপ হবে, এবং এই ইউজড আপ এনার্জির কারণে গ্রিডের পরে যে এনার্জিটা থাকবে ইলেকট্রনের, এই এনার্জি দেয় মানে এখানে যখন ইলেকট্রন রিচ করবে তখন তার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি যেটাকে ইভি বলা হয় অথবা ভোল্টেজ, সেটা সাডেনলি ডিক্রিজ করবে বিকজ অফ ইনইলাস্টিক স্ক্যাটারিং টু ট্রান্সফার ফ্রম ওয়ান শেল টু আদার শেল। তখন ওই ইলেকট্রনগুলো আর প্লেটে রিচ করবে না, আর প্লেটে রিচ না করলে এখানে ফ্লো অফ ইলেকট্রন ডিক্রিজ করবে, তখন কারেন্ট ডিক্রিজ করবে, অর্থাৎ এটা একটা কারেন্ট ফল করবে। এবং যদি আবারও ভোল্টেজ বাড়ানো হয়, বাড়াইতে বাড়াইতে যদি তোমার 4.9 ভোল্টের ডাবল হয়, 4.9 ইন্টু 2 অর্থাৎ 9.8 ভোল্ট, তখন দেখা যাবে যে একটা ইলেকট্রন, আমি এখানেই দেখাই, এখান থেকে ইলেকট্রন আসতেছিল, এখানে আছে গ্রিড, আবার এখানে আছে প্লেট, গ্রিড, প্লেট। তো এখান থেকে ইলেকট্রন এসে অ্যাক্সেলারেট করলো একটা মার্কারি অ্যাটমকে, সে এই 4.9 ভোল্টে ইনইলাস্টিক স্ক্যাটারিং করালো, লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে জাম্প করলো ইলেকট্রন, তারপরেও এটার এক্সেস এনার্জি আছে, সে করবে কি পরে আরেকটা অ্যাটমকে, সেকেন্ড আরেকটা অ্যাটমের, মার্কারি অ্যাটমের ইলেকট্রনকে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে জাম্প করাতে পারবে, অর্থাৎ একই ইলেকট্রন দুইটা অ্যাটমকে জাম্প করাতে পারবে। এবং সেটা যদি হয় তখন ফার্দার কারেন্ট ডিক্রিজ করবে। কিন্তু 4.9 ভোল্ট থেকে 9.8 ভোল্ট এর মাঝে ইনইলাস্টিক স্ক্যাটারিং হবে না, ইলাস্টিক স্ক্যাটারিং হবে, কারণ 4.9 ভোল্টে অলরেডি কারেন্ট ড্রপ করে গেছে, we are increasing voltage again and again, but the energy is not enough for second transition, second atomer electron কে ট্রানজিশন করার জন্য এই ভোল্টেজ গুলা এনাফ না, ফলে সে করবে কি ইলেকট্রন তাকে অ্যাটমকে এনার্জি দিয়ে দিবে, দেওয়ার পরে অ্যাটম ইলেকট্রন মার্কারি ইলেকট্রনকে হিট করবে কিন্তু এনার্জি দিতে পারবে না, বিকজ the energy is not enough for transition from lower level to higher level. So তখন ইলাস্টিক স্ক্যাটারিং হতে থাকবে এবং কারেন্ট বাড়তে থাকবে। অর্থাৎ আগের স্লাইডে যদি ব্যাক করি তখন দেখব যে ভোল্টেজ বাড়াইলে ইলেকট্রনগুলোর আবার স্পিড বাড়তে থাকে, স্পিড বাড়লে সে হাই স্পিডে এই রিভার্স পোটেনশিয়াল, প্লেটের যে রিভার্স পোটেনশিয়াল আছে এটাকে সে বা রিটার্ডিং পোটেনশিয়াল বলা হয়েছে এখানে, সেটাকে ওভারকাম করে প্লেটে রিচ করবে এবং কারেন্ট বাড়তে থাকবে। সো 4.9 ভোল্টে একটা পিক দেখি, অর্থাৎ এখানে এক্স্যাক্টলি ইনইলাস্টিক স্ক্যাটারিং
এখানেও 9.8 আবার এক্স্যাক্টলি ইনইলাস্টিক স্ক্যাটারিং। আর এই যে ড্রপ যেগুলো হচ্ছে, এই ড্রপিং পজিশনগুলো হচ্ছে কমপ্লিটলি ইলাস্টিক স্ক্যাটারিং, অর্থাৎ এনার্জি, কাইনেটিক এনার্জি লুজ করবে, ইলেকট্রন প্লেটে রিচ করবে না, ফ্লো অফ ইলেকট্রন ডিক্রিজ করবে, কারেন্ট ডিক্রিজ করবে, এন্ড দ্য প্রসেস ইজ রিপিটেড। সো তাহলে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের এই লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে ট্রানজিশনের জন্য মিনিমাম যে এনার্জি প্রয়োজন সেটা হচ্ছে 4.9 ইলেকট্রন ভোল্ট। এখন যদি n নাম্বার অফ ইনইলাস্টিক কলিশন হয়, তখন এনার্জি গেইন বাই দ্য ইলেকট্রন, আই রিপিট, ইনইলাস্টিক কলিশন, তাহলে the energy gained by the electron n equal to n number of collision into Ea plus delta n, where Ea is the lowest excitation energy, অর্থাৎ এই যে যেটা বলতেছিলাম গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট লেভেলে যাওয়ার জন্য যে মিনিমাম এনার্জি দরকার হবে সেটা হচ্ছে lowest excitation energy, plus delta n is additional energy. The spacing between two minima in the Frank-Hertz curve is given by delta En equal to energy of the nth level minus energy of the nth minus 1 level, and that is equal to এই যে En এর পরিবর্তে যদি আমি এই এক্সপ্রেশনটা এখানে ইউজ করি এবং En minus 1 যদি এখানে প্লেস করি, তাহলে এগুলা সলভ করে আমরা ফাইনালি পাবো 1 plus lambda by L 2n minus 1 into Ea. ল্যামডা মিন ফ্রি পাথ অর্থাৎ দুটা কলিশনের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, আর এলটা হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। Theoretically, the mean free path between the collision is given by lambda equal to 1 by capital N into sigma equal to kb into capital T divided by p into sigma. এখানে p হচ্ছে প্রেসার, সিগমা এরিয়া অফ, এখানে একটু মিসিং আছে, সিগমা হবে, where sigma is the cross section for inelastic collisions. In the temperature range from 300 to 500 Kelvin, the mercury pressure P would be given by the equation where T is the temperature, P for 8.7 into 10 to the power 9 minus 3110 divided by T. T temperature either 300 Kelvin or 500 Kelvin or any temperature, এর উপরে ডিপেন্ড করে এই প্রেসারে, মার্কারি প্রেসারে এক্সপেরিমেন্টটা করা হয়, অর্থাৎ ডিফারেন্ট টেম্পারেচারের সাথে প্রেসার ভ্যারি করে, প্রেসার ভ্যারি করলে মিন ফ্রি পাথ ভ্যারি করবে, মিন ফ্রি পাথ ভ্যারি করলে এখানে আমার এই যে ডেল্টা En এটাও ভ্যারি করবে, অর্থাৎ এনার্জি, দেয়ার রিকোয়ার্ড এনার্জিও ভ্যারি করবে, অর্থাৎ সবকিছু একটার সাথে আরেকটা লিঙ্কড আছে। তো স্টাডি করে দেখা গেছে যে মার্কারি এর গ্রাউন্ড স্টেটের এনার্জি লেভেল -10.4 ইলেকট্রন ভোল্ট, ফার্স্ট এক্সাইটেড এর এনার্জি লেভেল -5.44 ইলেকট্রন ভোল্ট, এবং এই দুটা এনার্জি ডিফারেন্স যদি আমরা বের করি, অর্থাৎ ফার্স্ট লেভেল আর সেকেন্ড গ্রাউন্ড স্টেটের এনার্জি ডিফারেন্স, তো আমরা দেখি যে ডিফারেন্সটা আসে 4.98 ইলেকট্রন ভোল্ট। This is the energy required to transfer an electron from ground state to first excited state. এই যে ভ্যালুটা আমরা পেয়েছি, this value is equal to the first excitation energy of mercury in Frank-Hertz experiment. Frank-Hertz experimented first excitation energy. এখন কনক্লুশন ড্র করা যাক। Electrons with certain specific energies were not passing through the tube if the electrons had energies, তার মানে ইলেকট্রনের কি এনার্জি, less than 4.9 electron volt, যদি তার থেকে কম হয়, they bounced off the mercury atoms with no loss of energy and continued to the anode. তারা মার্কারির সাথে কলিশন করে বাউন্স অফ হবে এবং এনার্জি লস না করে সে প্লেটের দিকে মুভ করবে, কারেন্ট ইনক্রিজ করতে থাকবে। কিন্তু যদি ইলেকট্রনের এনার্জি এক্স্যাক্টলি 4.9 ইলেকট্রন ভোল্ট হয়, they collided with mercury atoms and transferred all of their energy to the atom and did not reach to the anode. Anode রিচ করবে না, causing the current to drop. তখন এনার্জিটা, ইলেকট্রনের যে এনার্জি দিয়ে দিবে সেটা ট্রানজিশনের জন্য ইউজড আপ হয়ে যাবে পুরোটাই,
এবং তখন ইলেকট্রন প্লেটে রিচ করবে না, ফলে কারেন্ট ড্রপ করবে। কিন্তু যদি এনার্জিটা এর থেকে বেশি হয় তখন কি হবে? দে কোলাইডেড উইথ অ্যাটমস, দে গেভ আপ 4.9 eV of energy, যতটুকু মিনিমাম এনার্জি দরকার সেটা তাকে দিয়ে দিবে, বাট স্টিল হ্যাভ সাম এনার্জি লেফট টু ট্রাভেল টু দ্য অ্যানোড, মানে প্লেটে রিচ করার জন্য তারপরেও কিছুটা এনার্জি থাকবে, তখন তাহলে একটু কারেন্ট ইনক্রিজ করবে। Frankenhurst observed emission spectra of vapor during electron bombardment. Vapor বলতে অ্যাকচুয়ালি এখানে ডিফারেন্ট টাইপস অফ অ্যাটমিক ভ্যাপার নিয়ে রিপিটেডলি বোম্বার্ড করে করে তারা এই এক্সপেরিমেন্টটা ক্যারি আউট করেছেন, এবং the critical potential due to the atomic energy level. ক্রিটিক্যাল পটেনশিয়াল বলতে অ্যাকচুয়ালি একটা লেভেল থেকে, লোয়েস্ট লেভেল থেকে, গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট স্টেটে রিচ করার জন্য যে মিনিমাম এনার্জি দরকার সেটাকে ক্রিটিক্যাল এনার্জি লেভেল বলা হয়েছে, এবং সেই এনার্জিটা হচ্ছে 4.9 ইলেকট্রন ভোল্ট। এবং এই এনার্জি রিকোয়ার্ড, এই এনার্জিতে একটা 253.6 ন্যানোমিটারের একটা স্পেকট্রাল লাইন পাওয়া যায় ইন কেস অফ মার্কারি। এখানে আমি আগেই বলেছি ডিফারেন্ট টাইপস অফ ভ্যাপার, তার মধ্যে যদি আমরা মার্কারি কনসিডার করি তাহলে দেখা যাচ্ছে যে তার ক্রিটিক্যাল ইলেকট্রন এনার্জি লেভেল হচ্ছে 4.9 ইলেকট্রন ভোল্ট, এবং তার করসপন্ডিং 253.6 ন্যানোমিটার স্পেকট্রাল লাইন পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা উল্টা ভাবেও চিন্তা করি, 253.6 ন্যানোমিটারের একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে পরিমাণ এনার্জি ক্যারি করে সেটা যদি ক্যালকুলেশন করে দেখি, অর্থাৎ E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এখানে ল্যামডার ভ্যালু 253.6 ন্যানোমিটার ধরে সলভ করলে যে এনার্জি আসে সেটাও আমরা দেখি 4.9 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এই দুটো রেজাল্ট থেকে এটা ক্লিয়ারলি বোঝা যায় যে এনার্জি লেভেলগুলা ডিসক্রিট, দ্যাট মিনস কোয়ান্টাইজড। সো এই যে কোয়ান্টাইজড বা ডিসক্রিট, এখান থেকেই কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাইজড, কোয়ান্টাম মেকানিক্স এর সূত্রপাত হয়। তো এই স্লাইডগুলা তৈরি করতে আমি আর্থার বেইজারের কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স এই বইটার হেল্প নিয়েছি। তোমরা যদি পড়তে ফার্দার স্টাডি করতে চাও তাহলে আর্থার বেইজারের এই বইটা পড়তে পারো। এছাড়া আরেকটা বই আছে ওয়াইডনার আরটি অ্যান্ড সেলস আরএল এলিমেন্টস অফ মডার্ন ফিজিক্স, এটাও তোমরা দেখতে পারো। সো দিস ইজ অ্যাবাউট টুডেস ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে এই ইমেইল আইডিতে পাঠাতে পারো, আমি তোমাদেরকে রেসপন্স করব। rq@nu.edu.bd. Thanks all.